এইখান থেকে 3 নাম্বার একটা প্রশ্ন আসছে। তো এই পরীক্ষণগুলো থেকে ভাই যত ভালো স্টুডেন্ট হোক, 1240 পাইছে, 60 পাইছে, বোর্ড কাঁপায় ফেলছে, জেলা কাঁপায় ফেলছে, তার মধ্যেও 99% স্টুডেন্ট এই পরীক্ষণগুলো পড়বে না। আমি চাচ্ছি তোমরা পয়সা দিয়ে এখানে আসছো, ওই ভ্যালুটা যাতে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি, যাতে রিটেন এক্সামটা তোমাদের ভালো হয়, বেস্ট রেজাল্টটাই তোমরা করে আসতে পারো। সংজ্ঞা কিভাবে আসবে, সংজ্ঞা কেন মুখস্থ করতে হবে, হায়ার ম্যাথের সংজ্ঞাগুলো কেন মুখস্থ করতে হবে, ফিজিক্স এর গুলো কেন করতে হবে? দেখো আমি তোমাদেরকে অলরেডি একটু বলি, হায়ার ম্যাথে যে প্রশ্নটা তোমরা ইয়ে করতে পারো নাই, সংজ্ঞা কিভাবে আসবে, সংজ্ঞা কেন মুখস্থ করতে হবে, হায়ার ম্যাথের সংজ্ঞাগুলো কেন মুখস্থ করতে হবে, ফিজিক্স এর গুলো কেন করতে হবে? তোমার কাছে সংজ্ঞা এইভাবে আসবে না যে বাবা বেগ কাকে বলে, এইভাবে আসবে না যে বেগ কাকে বলে, সরণ কাকে বলে, কি হইছে। আসবে এইভাবে যে বেগ, বেগ মানে কি, বেগের সংজ্ঞা কি, সরণের হারকে আমরা বেগ বলি না, শর্টকাট যে সংজ্ঞাটা। তো বল, প্রশ্ন আসবে এইভাবে, সরণের হারকে কি বলা হয়? ক নাম্বারে থাকবে ত্বরণ, খ নাম্বারে থাকবে বেগ, এই, ঠিক আছে, এইভাবে সংখ্যাগুলো আসবে। তারপরে ধরো যে আহ, ওই যে একজন প্রশ্ন করলা যে মেইন বইয়ের সব অঙ্ক করতে হবে কিনা, এটা সেটা তোমাকে তো আমি বলেই দিলাম যে কোন টাইপের অঙ্ক করতে হবে। ঠিক আছে, রেকর্ডিংটা আবার দেখো হায়ার ম্যাথের, তাহলে বুঝতে পারবা। তো কেমিস্ট্রিতে আমি বলে দেই, আমি শুরু করি, প্রশ্ন জাগলে বইলো আবার, আমি প্রতি চ্যাপ্টারের পরেই তোমাদের কাছে প্রশ্ন চাবো। তুমি আবার স্টার্ট করতেছি। দেখো এইখানে আমাদেরকে বলা আছে যে, আচ্ছা অধ্যায় 1 তো এটা পুরো আল্লাহ ভরসায়, ঠিক আছে। তারপরে অধ্যায়, আচ্ছা অধ্যায় 1 থেকে এই ছকটা পড়ে যাবে মাস্ট বি, যেটা মানে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা তো আমি বলে দিবই। বাকিগুলো তোমাদের নিজ দায়িত্বে রিডিং করতে হবে, এগুলা এটা মাস্ট বি পড়ে যাবা। ঠিক আছে, এগুলা সবগুলো যাতে তোমাদের চিহ্ন মুখস্থ থাকবে, ভিতরে যে ছকের কথাগুলো আছে এগুলো মুখস্থ থাকবে, বিকজ এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপরে যাই পরে, অধ্যায় 2, ব্যাপন নিঃসরণের হারের জন্য আমাদের হচ্ছে যে আণবিক ভর, মানে পারমাণবিক ভর মুখস্থ করে রাখবা, যাতে আণবিক ভর বের করতে সুবিধা হয়। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে গিয়ে করে রাখো। বসে কি তোমার হচ্ছে গিয়ে মাইক মিউট করা, মিউট করে রাখো। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো গ্রাফ থেকে প্রশ্ন আসবে কিনা। ইয়াস, আসতে পারে। ধরো একটা প্রশ্ন তোমার, আমাদের কি এমসিকিউ আসে না গ্রাফ থেকে? অবশ্যই আসে। তো তুমি ওইভাবেই হচ্ছে কি ওটার জন্য প্রিপেয়ার হবা, জাস্ট মেইন প্রসেসটা জানা থাকলেই হয়েছে। তারপর হচ্ছে গিয়ে ব্যাপন কি, জাস্ট এগুলো জেনে রাখবা, ঘনীভবন কি, পাতন কি। আর এখান থেকে যে ঊর্ধ্বপাতন, এই চ্যাপ্টারের হট টপিক 2টা এমসিকিউর জন্য, এক ঊর্ধ্বপাতন, 2 হচ্ছে গিয়ে ব্যাপন হার। আর যদি কলেজ অ্যাডমিশনের জন্য বলো, এই 2টার বাইরে আমার হচ্ছে গিয়ে পাতন, ঘনীভবন, এই জিনিসগুলা, আর হচ্ছে গিয়ে গ্রাফ। পদার্থের গঠন, এখান থেকে আমি একটু দাঁড়াও তোমাকে হিন্টস দেই। এখান থেকে প্রতীক মুখস্থ থাকতে হবে, পারমাণবিক ভর, আণবিক মানে দুঃখিত, পারমাণবিক সংখ্যা। আর নিউটন সংখ্যা তো বের করতে পারি, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাই। আইসোটোপ, আইসোটন, আইসোবার, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এইখানে আহ ইয়াটা কই, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে প্রশ্ন পেঁচাবে, আর কোথাও মানে আর কোনো জায়গা নেই যেখান থেকে প্রশ্ন পেঁচাইতে পারে। আচ্ছা আমি বলি, গাইডে এই যে আপেক্ষিক পারমাণবিক এই সূত্র দিয়ে কিছু অঙ্ক পাবা, এক্সট্রা কিছু অঙ্ক পাবা, ওগুলো একটু করার চেষ্টা করবা। ঠিক আছে, তোমাদের বইয়েও কাজ থাকলে ওগুলো করে ফেলবা আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে। আহামরি কিচ্ছু না ভাই, জাস্ট প্র্যাকটিসের জন্য বললাম। আমাদের সময় আমার স্কুলের টেস্ট পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, পুরো কান্দায় ফেলছে, অধ্যায় 6-এর একটা প্রশ্ন। তো আমরা হাতে গোনা 6-7 জন পারছিলাম শুরুর দিকে যারা ছিলাম। তো ওই 6 অঙ্ক করার জন্য আগে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে পারমাণবিক ভর করে নেওয়া লাগছিল, যেটা দিয়ে পরে আণবিক ভর বের করছি, তারপর হচ্ছে গিয়ে ফাইনালি অঙ্ক করা লাগছে। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার অবশ্যই আসবে, যেহেতু এমসিকিউ বেসড প্রশ্ন। হ্যালো ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, বলো। আপনাদের টাইমে যে কেমিস্ট্রিতে কি আসছিল, কি টাইপের প্রশ্ন আসছিল? আমার সময় বেসিক প্রশ্নই, তোমাকে যেই টাইপের প্রশ্ন বলতেছি না, একদম এগুলাই খুব ইজি ছিল। আর অধ্যায় 6 থেকে যে অঙ্কগুলা, মানে অঙ্ক সূত্র বসাইছি, মান বসাইছি, অঙ্ক করছি। আমার সময় আমি প্যাচ খাইছি ইংলিশে আর আইসিটি দিয়ে ধাক্কা খাইছি, বুঝছো। সায়েন্সের কোনো কিছুতে আমি ধাক্কা খাই নাই। এখন শুনতেছি যে ফিজিক্সের একটু প্রশ্ন ঘুরায়, কেমিস্ট্রি একটু থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হয়। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলে দিব যে প্রশ্ন ঘুরাইলে কোন জায়গা থেকে ঘুরাইতে পারে। যেমন অধ্যায় 1 2 3 থেকে আমি তোমাকে কিচ্ছুই বলি নাই, ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন ঘোরার মতো কোনো কিছু নাই। 4-এ আসি। 4 থেকে, আচ্ছা আমি মৌলগুলা দাগাই যেগুলো 30-এর পরে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা লাল দিয়েই দাগাই। 30 পর্যন্ত সবার মুখস্থ থাকতে হবে, মাস্ট। তারপরে আর্সেনিক মুখস্থ রাখবা, ইম্পর্টেন্ট না তো, কিন্তু ব্রোমিন মাস্ট বি মুখস্থ রাখতে হবে। তারপরে সিলভার মাস্ট বি মুখস্থ রাখতে হবে, একদম পারমাণবিক ভর সহ বলতেছি, ঠিক আছে। আয়োডিন মাস্ট বি মুখস্থ রাখতে হবে, লেড মাস্ট বি মুখস্থ রাখতে হবে। এদিকে আর কিছু আসে না। ইউরেনিয়াম একটা ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ অফ ওই যে এটাকে কি বলে, নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য। এই, সো এই যে কয়টা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবা। আচ্ছা মার্কারি বাদ গেছে রে। এই, ওকে। মার্কারি হচ্ছে তরল ধাতু। তো এগুলা তোমাদের বইয়ে তো 7 8 এর বই আগে তোমাদের বইয়ের থেকে মোটা ছিল, এসব কারিকুলামের আগে। আমি এগুলো পুরোনো বই পড়তাম, তো এই জন্য আমি জানি। ওদের ওইখানে আলাদাভাবে হাইড্রোজেনের বৈশিষ্ট্য থাকতো, অক্সিজেনের বৈশিষ্ট্য থাকতো। এখন আমরা অনেক বিক্রিয়া পারি, অনেক কিছু পারি। খালি 2 মিনিট রাস্তায় কেউ দ্বারা জিজ্ঞেস করুক, বাবা বলো তো অক্সিজেনের 2টা বৈশিষ্ট্য, তুমি ওর দিকে হা করে তাকায় থাকবা, ঠিক আছে। তো কোন দিক দিয়ে মানে জ্ঞানের গভীরতা নাই এখন আমাদের, এটা খুবই শকিং জিনিসপত্র। এটা আমি পড়তাম, আমি যখন এটা প্ল্যাটফর্মে ক্লাস নিছিলাম, সিলেটে ওই ক্লিপসটা অনেক ভাইরাল হয়েছিল। আমার কিছু স্টুডেন্ট এই কাজটা করছিল যে অক্সিজেন হচ্ছে গিয়ে মেয়েদের মতো অন্যদেরকে পুরায়, হাইড্রোজেন হচ্ছে গিয়ে ছেলেদের মতো নিজেরা পুরে। তো এরকম আরো কিছু বৈশিষ্ট্য আছে ওদের। যেমন দহন বিক্রিয়া করতে কিন্তু আমাদের অক্সিজেন মাস্ট, তাই না? ইভেন দহন বিক্রিয়ার সংজ্ঞাই কমপ্লিট হয় না অক্সিজেন ছাড়া। তো গ্রুপ বের করার নিয়ম, আমি সরি যে বারবার হাঁচি কাশি দিব। হ্যাঁ। তো গ্রুপ বের করার নিয়ম, ধরো 30-এর মধ্যে সবাই পারবা। এখন তোমাকে যদি 47 দেয়, একটু আগে আমি লেট দাগাইছি 82, এটার মানে গ্রুপ অবস্থান তুমি কিভাবে বের করবা, পর্যায় কিভাবে বের করবা, গ্রুপ কিভাবে বের করবা। ক্র্যাক কেমিস্ট্রি নামে আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে। আজকে এই ক্লাস শেষে সবাই ওই প্লেলিস্টটা কমপ্লিট করবা। যেই করবা প্রত্যেকটা ভিডিও নিচে একটা করে কমেন্ট করে যাবা, যাতে আমি বুঝতে পারি তুমি ক্লাসটা করছো, ঠিক আছে। টোটাল কয়টা ভিডিও ভাই? হ্যাঁ, টোটাল কয়টা ভিডিও? 10 থেকে 12টার বেশি হবে না, বা 6 7টা এরকম হইতে পারে, আমি শিওর না। বাট 10-এর নিচে এরকমই হওয়ার কথা। জাস্ট বেসিক কিছু জিনিস ওখানে বোঝানো হয়েছে। তো ওই ক্লাসটা কেন করতে বলছি, তোমাকে যে কোনো মানে মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে বলুক, সরি পর্যায় আর গ্রুপ বের করতে বলুক, তুমি বের করতে পারবা। তো ওইটা শিখাই দিছি ওইখানে, তো এটা চেক করবা। তো এই টপিক এখানেই শেষ, কারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে দিলে তুমি এমনিতেই পারবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে আসবে ব্যতিক্রম, আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, ফ্লোরিন আর ক্লোরিন, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, নাইট্রোজেন অক্সিজেন, তারপরে ফসফরাস সালফার, ঠিক আছে। আর ধাতুর সক্রিয়তা সিরিজ পড়ে যাবা। এই যে গ্রুপ 1-এর সক্রিয়তা কোনটার বেশি, গ্রুপ 2-এর সক্রিয়তা কোনটার বেশি, ঠিক আছে, এগুলা হচ্ছে একটু পড়ে যাবা। তারপরে গ্রুপ 17-এর সক্রিয়তা, এগুলা বইয়ে নাই, জাস্ট সার্চ অন গুগল, জাস্ট সার্চ অন গুগল, দ্যাটস ইট। আমি তোমাকে ধাতুটা বলে দিতে পারি, যত নিচে নামবা তোমার সক্রিয়তা তত বাড়বে। আবার ধরো যে তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, যেটা যারা ভালো এমসিকিউ সলভ করছো, বেশি এমসিকিউ সলভ করছো, তোমরা অলরেডি জানো। আর এর বাইরে, ব্যতিক্রমের বাইরে যে প্রশ্ন আসতে পারে, আমরা তোমাকে একটু দেখাই। আচ্ছা এই পয়েন্টটা থেকে প্রশ্ন আসবে, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, কোন 3টা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে।
তারপরে হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, এদের বৈশিষ্ট্য কি, অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো। এসএসসির জন্য যেই বোর্ডে প্রশ্ন কঠিন হইতো ওই বোর্ডে অবস্থান্তর মূল্য দিয়ে প্রশ্ন হইতো। কলেজ অ্যাডমিশনে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি অবস্থান্তর মূল্য সবাই পারো। পারো তো সবাই? জি ভাইয়া। জি ভাই। ওকে, জি তাহলে ভাইয়া পারি। বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট বেশি। কারণ অবস্থান্তর মূল্য অনেক স্পেশাল, এরা রঙিন যৌগ তৈরি করে, এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে, এরা একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক জারণ মান প্রদর্শন করে। তারপর এদের চৌম্বকত্ব আছে, আর তারপর হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। ঠিক আছে, এই জন্য তারপরে আমাদের জটিল বইয়ে যৌগ তো গঠন করে। বৈশিষ্ট্য, তোমাদের বইয়ে? ভাই বৈশিষ্ট্যগুলো দেওয়া নাই অবস্থান্তর মূলের। হ্যাঁ হ্যাঁ, এই আমি জাস্ট 5টা বৈশিষ্ট্য তোমাকে বলে দিলাম, এগুলা দিয়ে জি ইন্টারমিডিয়েটে ভাই। আলাদা সৃজনশীলই তৈরি হয়। ঠিক আছে, এই 5টা বৈশিষ্ট্য দিয়ে আলাদা সৃজনশীল তৈরি হয়। স্পেশালি রঙিন যৌগ কিভাবে তৈরি করে, জটিল যৌগ কিভাবে তৈরি করে, তারপরে চৌম্বকত্ব কিভাবে প্রকাশ করে, এগুলা দিয়ে। তারপর প্রভাবন ধর্ম, এরা প্রভাবক হিসেবে কাজ করে। যেমন আমরা ওই যে অ্যামোনিয়ার প্রোডাকশন, নিকেল আর হাইড্রোজেন, ঠিক আছে সরি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া তৈরি করে, ওইখানে যে প্রভাবক হিসেবে আয়রন থাকে, ওই আয়রন একটা অবস্থান্তর মৌল। তারপরে আমরা যে অ্যালকিন থেকে অ্যালকেন প্রোডাকশন দেখি, যে ইথিন থেকে ইথেন তৈরি হইতেছে, সেখানে যে নিকেল প্রভাবক, সেই নিকেলটা কিন্তু প্রভাবক, সেই নিকেল একটা অবস্থান্তর মৌল। তো ওগুলো আসলে কিভাবে করে, এগুলা খুবই ইন্টারেস্টিং পড়াশোনা। যারা এইচএসসি কেমিস্ট্রিতে আসবে তখন পড়াইলে ইনশাল্লাহ দেখতে পাবা। এটা খুব ইয়া আছে, তোমাকে যদি আমি এখন বুঝাইতে যাই, আহ দেখো, এই হোয়াইট বোর্ড শেয়ার হয়েছে না? হ্যাঁ ভাইয়া। জি ভাই হয়েছে। দেখো, নাইট্রোজেন আর হচ্ছে গিয়ে হাইড্রোজেন। ভাই, তুমি কখনো দেখবা যে আম্বানি আর ইন্ডিয়ার কোন একটা ফকির যে বাগানে পায়খানা করে, ওরা একই হোটেলে খাবার খাচ্ছে? না ভাই। নাইট্রোজেন, এটার আণবিক ভর হচ্ছে গিয়ে 28, আর হাইড্রোজেনের হচ্ছে গিয়ে 2। একটা ভারী মৌল, একটা হালকা। হাইড্রোজেন ছোটাছুটি করে যেহেতু ওর ভর হালকা। ঠিক আছে, কিন্তু নাইট্রোজেন দেখো ভারী একটা মৌল, তুলনামূলকভাবে হাইড্রোজেনের থেকে ভারী। তাহলে ওরা কিভাবে আসলে অ্যামোনিয়া তৈরি করতেছে? এই জায়গাটা তো হচ্ছে কি আয়রন একটা খেলা খেলে দেয়। আয়রন যেহেতু অবস্থান্তর মৌল, ওর কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। তো হচ্ছে ইলেকট্রন গুলো, এটা আসলে এখন বুঝবা না। তো আমি যেটা মেনলি বুঝাইতে চাচ্ছি যে আয়রন এখানে মানে নাইট্রোজেনকে নিচে নামায় নিয়ে আসে, দুইজনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দেয় আর কি। তো ওই আয়রনটা হচ্ছে এভাবে প্রভাব বিস্তার করে, সেম এজ আমার অ্যালকেন, মানে অ্যালকিন থেকে আমরা যে অ্যালকেন জি তৈরি করি, ভাই। ওখানে যে নিকেলটা থাকে, নিকেলের উপরে আইসা আগে হচ্ছে গিয়ে তোমার অ্যালকিন গুলো ইয়া হয়। এটা আমার, আচ্ছা আরেকটা বেস্ট এক্সাম্পল দেই। আমি অধ্যায় 11 প্রায় 10-11টা ক্লাস দেওয়া আছে, আমি সায়েন্স বেকারি শুরু করছি এগুলোর ক্লাস দিয়ে। ঠিক আছে, তো ভাই আপনি কি তোমরা যারা এইচএসসি হচ্ছে, তো কেমিস্ট্রি পড়েন? আমি অনলাইনে পড়ানো শুরু করছি মানে কেমিস্ট্রি দিয়ে, এইচএসসি কেমিস্ট্রি দিয়ে স্পেশালি। পরে সায়েন্স বুঝতে বেকারিতে পারছি। আমি জানি আমি দুইটা একসাথে সামলাইতে পারবো না, গত বছর শুরু করে আমি শেষ মানে থামাই দিছি। আর অন্যান্য প্ল্যাটফর্মে পড়াইছি। অনেকের ডাউট ছিল যে ভাই আপনি তো কেমিস্ট্রি আগে পড়ান, মানে এইচএসসি আগে পড়ান নাই, তাহলে কেন পড়াচ্ছেন? তো আমি যে হালকেনস্টাইনের ক্লাস নিতাম, নোটবুকে ক্লাস নিতাম কেমিস্ট্রি, তো ওই লিঙ্ক গুলো ওদেরকে পাঠাইছি যে দেখো ডেমো ক্লাস, এই আর কি। সো এই জিনিসগুলো পড়বা। তারপরে এখান থেকে এই যে এই টাইপের প্রশ্ন আসবে, বুঝছো? এটা আমি বলতে চাইছি যে ধরো ব্যতিক্রমের বাইরে যদি প্রশ্ন আসে, তখন কিভাবে প্রশ্ন আসবে। তখন তোমাকে হচ্ছে গিয়ে এরকম ভাবে একটা ছক দিয়ে দিবে। এই যে এই ছকটা দেখতেছো না, এই যে এরকম একটা ছক দিয়ে দিবে, এই যে এই টাইপের। এরপর ছক দিয়ে বলবে যে এদের মধ্যে আয়নীকরণ শক্তি ক্রম বের করো।
নিচের কোনটি আয়নীকরণ শক্তির সঠিক ক্রম? নিচের কোনটি ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম? তখন তোমাকে এরকম ক্রম বাইর করতে হবে, যেটা তোমরা এসএসসি তে করেই আসছো অলরেডি। তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। আর হায়ার ম্যাথে যেটা বললাম, হায়ার ম্যাথে বললাম না যে যারা জ্যামিতিতে উইক, ভেক্টরে উইক, ঘন জ্যামিতিতে উইক, তোমাদের কাজ হচ্ছে তোমরা যেহেতু 72 প্লাস এমসিকিউ ক্লাস তোমরা পাচ্ছ, যেই চ্যাপ্টার তোমরা কম পারো জাস্ট ডিরেক্টলি এমসিকিউ ক্লাসগুলো করে ফেলো, আর বইটা রিডিং দিয়ে এমসিকিউ ক্লাসগুলো করে ফেলো, দ্যাটস ইট। এই আর কি। তো সংজ্ঞা কেন মুখস্থ করতে হবে এটা আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে, এটা বুঝছো? সবার এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে যে ভাই আমার তো এমসিকিউ প্রশ্ন আসবে, আমার কেন আসলে সংজ্ঞা মুখস্থ করতে হবে? বুঝছি ভাই। হ্যাঁ, ওই সংজ্ঞা থেকেও তোমার এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। তো অধ্যায় 5 অনেক মানে এমসিকিউর একটা হটস্পট। ভাই ইংলিশ থেকে কখনো যে সিকিউ আসে নাই? না, সিকিউ কখনো আসে নাই। যেমন আমার আগে হচ্ছে শর্ট প্রশ্ন আসতো, ফর এক্সাম্পল সমাধান করো দিয়ে একটা অঙ্ক দিয়ে দিত। তারপরে ধরো কেমিস্ট্রিতে যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য লিখো, সমযোজী ভাই যৌগের কত শর্ট? বৈশিষ্ট্য লিখো, এরকম। হ্যাঁ, মানে কত শর্ট? এরকমই 2-3 মার্কের এরকম। মানে ক্ষয়ের মতো সিকিউ যেগুলো? ইয়েস। আয়নিক বন্ধন এবং তড়িৎযোজী বন্ধন এখান থেকে কিভাবে গঠন হয় এগুলা তোমার জানার দরকার নেই, এগুলা প্রশ্ন আসবে না, এগুলো আমার সৃজনশীলে দেখানো লাগতো। তোমার জানা লাগবে কোনগুলো মানে আয়নিক যৌগ, তোমার জানা লাগবে কোনগুলো সমযোজী যৌগ, তোমার জানা লাগবে কোনগুলা পোলার সমযোজী যৌগ, কোনগুলা পোলা হয়ে কোমর দুলানো টিকটক করে, ঠিক আছে, মেয়েদের মতো আচরণ করে, কোনগুলো সমযোজী হয়ে মানে আয়নিক যৌগ হয়ে সমযোজীর মতো আচরণ করে, সমযোজী হয়ে আয়নিক যৌগের মতো আচরণ করে। আমাদের শুধুমাত্র পোলার সমযোজী যৌগ আছে, অর্থাৎ যে সমযোজীগুলা আয়নিক যৌগের মতো আচরণ করে, কিন্তু আমাদের পোলার আয়ন নাই। এসএসসি সিলেবাসে পোলার আয়ন হচ্ছে যে আয়নিক যৌগ সমযোজী যৌগের মতো আচরণ করে, বা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সেটাকে বলা হয় পোলার আয়ন, যেটা ফাজানের নীতি দিয়ে আমরা এইচএসসি তে পড়বো। আর এসএসসি তে আমাদের পোলার যৌগ আছে, যেমন মানে গ্রুপ 17 যে মৌলগুলো আছে না, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এদের সাথে হাইড্রোজেন যুক্ত করে দাও, এগুলো সব পোলার যৌগ। কারণ পোলার দুঃখিত, সমযোজী যৌগের বৈশিষ্ট্য না যে এরা পানিতে দ্রবীভূত হবে, কিন্তু পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। তুই পোলা মানুষ, তুই অন্য কন্টেন্ট বানা, তোর কেন কোমর দুলানো নাচ দিতে হবে? তো তুই সমযোজী যৌগ, তোর তো পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, কিন্তু তুই হচ্ছস। ঠিক আছে, এটাকে বলা হয় পোলারিটি। তো জি ভাই। ওরকম আর কি, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে গ্লুকোজ, তারপরে অ্যালকোহল, চিনি C12H22O11, এগুলা হচ্ছে আমার পোলার সমযোজী যৌগ, যারা সমযোজী হওয়ার পরও পানিতে দ্রবীভূত হয়। তারপরে পানি ইটসেলফ একটা পোলার যৌগ, যেটা আমাদের এই মানে এসএসসি তে খুব ঘতে আসতো সৃজনশীলে। তো আমাদের এমসিকিউর জন্য আসলে এগুলো আসবে, যে তোমাকে বলবে নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়। আল্লাহর রহমতে দেখবা 4টা অপশনের মানে 4টাতেই সমযোজী যৌগ আছে, একটার মধ্যে আছে হাইড্রোজেন ক্লোরাইড। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী হওয়া সত্ত্বেও ও পানিতে দ্রবীভূত হয়। এই জন্য বললাম তোমার এখান থেকে পড়তে হবে কিভাবে সমযোজী যৌগ গঠন হয়, কিভাবে আয়নিক যৌগ গঠন হয়, সেটা পড়ার দরকার নাই। তোমার পড়তে হবে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, আর কারা আয়নিক যৌগ, কারা সমযোজী যৌগ, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো পারো, যে ধাতু ও ধাতুর মধ্যে আয়নিক যৌগ হয়, এরা গলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এরা পানিতে বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, যেমন সোডিয়াম ক্লোরাইডের 801 গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক 1401, এরকম। ঠিক আছে, তারপরে সমযোজী যৌগ হচ্ছে কি আমার আহ, একদম উল্টা বৈশিষ্ট্য, অধাতু অধাতুর মধ্যে হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তারপরে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, এরকম আর কি। তো এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমার প্রশ্ন আসবে, এবং গলিত দ্রবীভূত কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না সমযোজী যৌগ। তারপরে ধরো কেন পোলার সমযোজী যৌগ সমযোজী হওয়া সত্ত্বেও আসলে পানিতে দ্রবীভূত হয়, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস ক্রিয়েট হয়, দুইটা পোল সৃষ্টি হয়, ওরা গিয়ে সুন্দর মতো পরক্রিয়া করে পানির মধ্যে গিয়ে
এই যে এইটার যে এইচ প্লাস, ধর যে এন এর সোডিয়াম ক্লোরাইডের এন এ প্লাস গিয়ে অক্সিজেনের সাথে পরক্রিয়া করে, ক্লোরিন মাইনাস গিয়ে এইচ প্লাস এর সাথে পরক্রিয়া করে, দ্যাটস ইট, হুইচ ইজ সো ডেঞ্জারাস ইন রিয়েল লাইফ। তারপরে এই যে দেখো, তো আচ্ছা এখানে আবার কার্বনের একটা ভুলে গেছি, আল্লাহ বাঁচাইছে, মনে পড়ছে যে গ্রাফাইট আর যে ডায়মন্ডের, হীরকের যে পার্থক্যটা, এটা তো তোমরা জানো, একজন বিদ্যুৎ পরিবহন করে, একজন বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু দুইজনেই কি আমার কার্বনের যৌগ। সো এটা থেকে প্রশ্ন আসবে। একজন কেন বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করে, বিকজ ওর কার্বনের যে 4টা ব্যালেন্স ইলেকট্রন আছে, তার মধ্যে 3টা বন্ধন ইলেকট্রন মানে বন্ধনে যুক্ত হয়, কিন্তু আরেকটা আমার মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন হিসেবে থেকে যায়। তো ওইটাই হচ্ছে গিয়ে এই ইলেকট্রন, মানে মুক্ত ইলেকট্রনটা বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করে। কারণ আমার বিদ্যুৎ পরিবহনের জন্য দুইটা জিনিস দরকার, আইদার মুক্ত ইলেকট্রন অথবা মুক্ত আয়ন। আর এই একই কারণে আমার আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। কেন? কারণ সেখানে যখন আয়নিক যৌগগুলো পানিতে, দেখো আয়নিক যৌগ কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, গলিত বা দ্রবীভূত অবস্থায় করে। কেন? কারণ গলিত বা দ্রবীভূত করলে ওরা আলাদা হয়ে যায়, আয়ন হিসেবে আলাদা হয়ে যায়, সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস হিসেবে আলাদা হয়ে যায়। এই যে মুক্ত আয়ন তৈরি হইলো, এই মুক্ত আয়ন দিয়ে হচ্ছে ওরা বিদ্যুৎ পরিবহন করে। তো অধ্যায় 6 আমি গত ক্লাসে একটু কথা বলছিলাম আমাদের ইনিশিয়াল মিটিং এ, যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করে ফেলবা। এখান থেকে অনেক টাইপের প্রশ্ন হয়, অধ্যায় 6 থেকে মাস্ট বি প্রশ্ন কমন পাবা। এই সাম্য, তুমি কি কোনো প্রশ্ন করতে চাও? আচ্ছা, আমরা সবাইকে এই ক্লাসে পাইছে, রেয়ার কেস, মাই গুডনেস। তো প্রায় 10 জনই চলে আসছো তোমরা, কলেজের মিশনে সবাইকে পাচ্ছি আমরা আজকের ক্লাসে। তো অধ্যায় 6 সূত্রগুলো মুখস্থ করবা। আর এই যে ডাইরেক্ট সূত্রের অঙ্ক আসলে তো ইগনোবারক, কিন্তু দেখো এই অঙ্কটা কিন্তু আমার দুইটা সূত্র দিয়ে করা, ঠিক আছে? এই যে অঙ্কটা কিন্তু আমার দুইটা সূত্র অ্যাপ্লাই করে করা লাগছে, ঠিক আছে? আচ্ছা, হ্যান্ড রেজ করছে হচ্ছে গিয়ে সাম্য আর নির্ঝর, কার কি প্রশ্ন আছে বলো? ওকে, নির্ঝরেরটা মনে হয় অ্যাক্সিডেন্টাল হয়েছে। এই তোমরা কেউ একজন কথা বলো তো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? জি ভাই, শোনা যায়। ওকে, ঠিক আছে। ওকে ওকে, তাহলে এই যে দুইটা ফর্মুলা দিয়ে আমার একটা অঙ্ক করা লাগতেছে, এই টাইপের প্রশ্নগুলা এই অধ্যায়ের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তুমি গাইডে অসংখ্য অঙ্ক পাবা, টেস্ট পেপারে অসংখ্য এমসিকিউ পাবা, যেগুলো এই টাইপের, কারণ আমি নিজে সলভ করাইছি তো আমি জানি। তো এগুলা করবা। আরেকটা, গত ক্লাসে আমি একটু হিন্ট দিছিলাম, এটার জন্য আমার হোয়াইট বোর্ডে যাইতে হবে। স্টপ শেয়ার, দেন শেয়ার হোয়াইট বোর্ড। নেভিগেট ইউর ওয়ার্ক প্লেস, সরি ব্রো আই ক্যান্ট। সো এইখানে আমাদের দুইটা ফর্মুলা ছিল, এস ইজ ইকুয়াল টু, আমি গ্রাফিক্স ট্যাবটা নেই মাউস দিয়ে লিখতেছি এই জন্য এই অবস্থা পুরো ক্লাসে, 1000 W/MB। অনেকদিন ক্লাস মানে পড়াই না, রেকর্ডিং এ যাই নাই। তোমাদের এসএসসি যে শেষ করছি এরপর আর পড়ানোই হয়নি। N/V। দেখো এখানে পার্থক্য যেটা, এখানে এই ভিটা মিলিলিটার এককে, আর এই সূত্রে এই ভিটা লিটার এককে। সো তোমাকে যদি কখনো মোল সংখ্যা আর আয়তন দিয়ে ঘনমাত্রা বের করতে বলে, তখন আয়তনটা লিটারে আছে কিনা চেক করে নিবা। লিটারে থাকলে ডাইরেক্ট এই সূত্র মেরে দিবা, আর যদি না থাকে কনভার্ট করে নাও লিটারে। আর যখন এই যে যেটা সবাই পারে, 1000 W/MV, এখানে চেক করবা আয়তনটা মিলিলিটারে আছে কিনা, থাকলে ডাইরেক্ট বসায় দাও, না থাকলে মিলিলিটারে কনভার্ট করে নাও। সো এটা একটু মাথায় রেখো। দুঃখিত দুঃখিত, আই ক্যান্ট
সে এনাফ, সরি টু ইউ যে কি পরিমাণ কাশি দিচ্ছে, ডিস্টার্ব করতেছি তোমাদেরকে। তো মৌলের শতকরা সংযুক্তি এগুলো আসে বাট কম, মানে ম্যাক্সিমাম না প্রশ্ন ভাইয়া, আসবে তোমার সমস্যা নাই এই যে ভাইয়া। ডব্লিউ, আচ্ছা থ্যাংক ইউ, ডব্লিউ বের করা, পদার্থের পরিমাণ বের করা। আচ্ছা সেমিমোলার জানো তো? 0. কত বলো তো দেখি, একজন বলো তো। ডেসিমোলার 0.1, সেমিমোলার 0.5। 0.5 হচ্ছে 3.5 সেমিস্টার। ঠিক আছে, তো এগুলো দিয়ে আসে। তো সেমিমোলার বললে তোমাকে বাই ডিফল্ট বুঝে নিতে হবে যেখানে মোলারিটি বা ঘনমাত্রা হচ্ছে কি আমার 0.5। তুমি যদি কান্দাকাটি লাগাই দাও যে ভাই আমার তো ঘনমাত্রা দেয়নি, আমি অঙ্ক কেমনে করবো, দ্যাট মিনস তোমার বেসিকে ঝামেলা আছে, তুমি ঠিকঠাক মতো পড়ো নাই। ঠিক আছে, তো এই যে দেখো এখানে এই যে 100 মিলিলিটার দ্রবণে, এখানে আমার আমার এই অঙ্কগুলো করতে হবে 1000 W/m/v দিয়ে। তুমি এন দিয়েও, মানে এস ইজিক্যাল টু এন বাই ভি দিয়েও করতে পারবা, সেক্ষেত্রে তোমার এনটা W/m দিয়ে আলাদা করে বের করে নিতে হবে। তো আমার ডিরেক্ট সূত্র আছে ভাই, আমি আলাদা কেন কাজ করতে যাব। তো মৌলের শতকরা সংযুক্তি এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু আসবে। আর ভাইয়া ওই যে আণবিক সংকেত কি বলে স্থূল সংকেত নির্ণয় করা আসবে কিনা, জীবনেও না, প্রশ্ন আসলে একটু অন্যভাবে আসবে। কিভাবে? যে গ্লুকোজের সংকেত দিয়ে বলবে যে এটা একটু দেখাইতে হবে, নাহলে বুঝবা না অনেকেই প্রশ্নটা, মানে আমি হয়তো বুঝাইতে পারবো না, বুঝলেও আমি শান্তি পাবো না যে আসলে বুঝাইতে পারছি কিনা। তো এই অনলাইনে এই একটা প্রবলেম, মানে অফলাইনে কেউ যদি লজ্জা পেয়ে নাও বলে, চেহারা দেখলে বোঝা যায়, তো ওরে বুঝাই দেওয়া যায়। কিন্তু অনলাইনে কেউ না বললে নিজে থেকে এটা ডিফিকাল্ট। তো ধরো C6H12 ভাইয়া হ্যালো, O6। হ্যাঁ বলো, বলো বলো আহনাফ। ওই যে আচ্ছা আপনি যে মাহাদি, স্থূল সংকেত আণবিক সংকেতের কথাটা বলছেন ওইটা আমি শুনি নাই আসলে বললাম যে ওইটা পরীক্ষায় আসবে না, বিষয়টা। বের করতে বলবো না, কি টাইপের আসবে ওটাই দেখাচ্ছি হোয়াইট বোর্ড। আচ্ছা, এটা দেওয়ার কোনো দরকার ছিল না। দেখো আমি যেটা তোমাকে বোঝাইতে চাইছি যে এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজের সংকেত, তাই তো? এটা আমরা সবাই জানি, এটা আমাদের কিসের সংকেত? গ্লুকোজের সংকেত। গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে কি এইটা। তো প্রশ্ন এইভাবেই আসবে যে নিচের কোনটি গ্লুকোজের স্থূল সংকেত। বুঝতে পারছো যে নিচের কোনটি গ্লুকোজের স্থূল সংকেত? প্রশ্ন আসবে এইভাবে। জি না। হ্যালো, আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ ভাইয়া তোমাদেরকে? বুঝছি। জি ভাইয়া বুঝছি। বয়েস বুঝছো? জি ভাইয়া জি। বুঝেছি। ওকে, এবার আসো অধ্যায় 7-এ। ভাই ওয়ান অফ দা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 4, 5, 6, 7, ধাপ ধুপ টানা কতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে বিক্রিয়ার টাইপ আছে, আমি জানি না তোমরা এটা জানো কিনা যে এখানে কিছু বিক্রিয়া আছে, তোমরা পড়ছো না যে সংশ্লেষণ বিক্রিয়া, তারপরে সংযোজন বিক্রিয়া। সংযোজন সংশ্লেষণ। হ্যাঁ, তো এখানে তো তোমার এখানে সংশ্লেষণ নাই। আমি কিছু নোট ছিল আমার, যে সংযোজন সংশ্লেষণ কি জারণ বিজারণের মধ্যে পড়ে? তো এটা আমি একটু বলে নেই যে এই যে কোনগুলা আমার জারণ বিজারণের মধ্যে পড়ে, কোনগুলা জারণ বিজারণের মধ্যে পড়ে না, কোনটা কোন বিক্রিয়ার উদাহরণ, কোনটা তাপ উৎপাদী, কোনটা তাপ হারি, একদম ঠোঁটস্থ। আই রিপিট, নট মুখস্থ। মুখস্থ করলেও চিন্তা করে উত্তর বের করতে হয়। আর ঠোঁটস্থ মানে হচ্ছে আমি দেখছি, মানে আমি জানি এটা কি। ঠিক আছে, ঠোঁটস্থ করে ফেলবা। আর এই যে জারণ বিজারণ থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেই। ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। তারপরে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1 হয়, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এই যে হাইড্রোজেনের জারণ মান কখন -1 হয় বলতো? যখন ধাতব হাইড্রেটে থাকে। তার মানে কি? যখন ও ধাতুর সাথে যুক্ত থাকে। ধরো সে টু সে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হাইড্রোজেনের জারণ মান এমনিতে কি +1 না? জি ভাইয়া। জানো তো তোমরা? হ্যাঁ, কিন্তু জি ভাইয়া, এই জি জি। যৌগে
হাইড্রোজেনের জারণ মান -1 হবে, কেন হবে বলো তো? লিথিয়াম হচ্ছে ধাতু আর অ্যালুমিনিয়াম ধাতু, তাই এটা। ইয়েস। ভাই লিথিয়ামের এখানে 1, অ্যালুমিনিয়ামের 3, আর হাইড্রোজেন 4টা, এই জন্য হাইড্রোজেনের 1। নো, তোমার ব্যাখ্যা উত্তরটা ঠিক আছে বাট ব্যাখ্যাটা ঠিক নেই। বিকজ এখানে হাইড্রোজেন ধাতুর সাথে আছে। আমরা একটু আগেই পড়ে আসছি যে ধাতব হ্যালাইডে যখন হাইড্রোজেন থাকবে তখন তার জারণ মান -1 হবে। ঠিক আছে। তো এই যে অ্যালুমিনিয়াম একটা ধাতু, লিথিয়াম একটা ধাতু, তার সাথে হাইড্রোজেন আছে, এই ধাতব হ্যালাইডে আমার হাইড্রোজেন অ্যাড আছে দেখে এখানে হাইড্রোজেনের জারণ মান হবে -1। এই ব্যতিক্রমগুলো থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা 99%। ঠিক আছে। প্রশ্ন এখন কার ভাগ্যে পড়ে জানি না। তারপরে এই যে সোডিয়াম পার অক্সাইডে, কারণ অক্সিজেনের জারণ মান -2, সুপার অক্সাইডে -1/2, পার অক্সাইডে -1। প্রশ্ন আসবে এগুলা থেকে। ঠিক আছে। তো এইগুলা কাজগুলা দেখবা, কাজের ছকগুলা একটু পড়বা। আরেকটা এক্সাম্পল যেটা সবাই আল্লাহর রহমতে প্রায় 99% স্টুডেন্ট পাত্তাই দিবে না, পড়বেই না, সেটা কি জানো? এই যে ছকগুলা, এই যে পরীক্ষণের ছকগুলা। একবার আমি খাইছিলাম এসএসসি তে বায়োলজিতে, আমাদের শ্বসনের একটা প্র্যাকটিক্যাল ছিল, এরকম পরীক্ষণ ছিল, এইখান থেকে 3 নাম্বার একটা প্রশ্ন আসছে। তো এই পরীক্ষণগুলা থেকে ভাই যত ভালো স্টুডেন্ট হোক, 1240 পাইছে, 60 পাইছে, বোর্ড কাঁপায় ফেলছে, জেলা কাঁপায় ফেলছে, হ্যাঁ, 14 গোষ্ঠী সহ বৃত্তি পাইছে, একলা না, তার মধ্যেও 99% স্টুডেন্ট এই পরীক্ষণগুলো পড়বে না। তো তোমরা যেহেতু আসছো বলে দিচ্ছি ভাই, পড়ে যাও এগুলা। কোন কালার হবে, হ্যাঁ, এই যে পেপারের রং লাল হয়ে গেছে, কেন হয়েছে? বিকজ এটা একটু অ্যাসিডিক টাইপের। তো এই জিনিসগুলো পড়ে যাবা। ভাই এটা কি সব অধ্যায়ের গুলোই পড়বো নাকি শুধু এই সব অধ্যায়ের অধ্যায়টাই? গুলা, সব অধ্যায়ের গুলা, সব অধ্যায়ের গুলো। এখান থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবা। যেমন এই যে ফেরাস, হ্যাঁ, এটার কালার কি টাইপের, এগুলো হয়তো তুমি পরীক্ষণগুলো পড়লে তখন জানতে পারবা। ঠিক আছে। যেমন ফেরাসের এটা কালারটা সবুজ, ফেরাস সালফেটটা, হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেট। তো এগুলো পড়ে ফেলবা। তো এই চ্যাপ্টারটা একদম বলতেছি তো 4, 5, 6, 7 বেসিক পুরো উদ্ধার করে ফেলবা, একদম উদ্ধার করে ফেলবা, কোনো কিছু বাদ দিবে না, একদম লাইন বাই লাইন পড়বা। লাস্ট সাথে লেয়ারের নীতি সবাই পারো, কেন? কারণ এটা থেকে সৃজনশীল আসতো, তো এটা থেকে এমসিকিউ আসতো। ঠিক আছে, এমসিকিউ আসবে। এই যে এই গ্রাফগুলা পড়বা, গ্রাফগুলা দেখবা। তো এগুলাতে আর আমি বেশি ইয়া দিলাম না, বিকজ এটা তোমরা অলওয়েজ মানে পারো অলরেডি। তো এই, এবার আসো অধ্যায় 8-এ। অধ্যায় 8, 10 অনেকে কম পারে, 8 থেকে অঙ্ক করবা। ভাই ঠিক একটা আছে, বলে জিনিস, দিচ্ছি। বলো। এই লিমিটিং বিক্রিয়ক কে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। আচ্ছা, তো হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই এই যে এবার এনডিসি তে ভাইবা কেন হইব না? এটা এখনো এই যে আবরার আমাকে একটা স্ক্রিনশট ভাই এটা পাঠাইছে নাকি যে, মিস ইনফরমেশন। হ্যাঁ, মিস ইনফরমেশন, যে একজন স্যারের সাথে কথা হয়েছে, উনি বলছে যে ভাইবা হবে। এখন এটাও তোমাদেরকে হয়তো ইয়া করার যে কনফিউজ করার জন্য দিছে, দেখবা যে রিটেন পড়ার পরে সুন্দর মতো ইয়া দিয়ে দিছে, ভাইবার সিরিয়াল দিয়ে দিছে যে এই দিন ভাইবা দিতে আসো, অথবা রিটেনের দিনই সুন্দর মতো বের হওয়ার পরে বলবে যে ওই রুমে যাও, ভাইবার ওই রুমে, যেটা আমাদের সময় হইতো, যেদিন রিটেন ওই দিনই ভাইবা। হু নোস, উই ডোন্ট নো যে কি হয়, পরীক্ষা দিতে যাও, ইয়া, না তখনই ভাইয়া, বুঝতে ভাইবা পারবে না যে কি হলে হয়। তো ভাইবা না হলে তো ভাই কোন কেমন স্টুডেন্ট ঢুকছে, কোনটা টাইপ স্টুডেন্ট নাকি অন্য কিছু বুঝতে পারবো। হ্যাঁ, এই এইটাই। জন্য বলতেছি ভাইবা কেন হইব তো না। ম্যাক্সিমাম পোলাপাই নাচতেছে, নাচুক, আমরা সবভাবে প্রিপেয়ার থাকবো। যদি না হয়, ভাই বেঁচে গেছো। যদি টোটাল নাম্বার ভালো থাকে তাহলে তো আরো বড় বেঁচে গেছো। রিটেন যদি ভালো হয় তাহলে তো ঈদ মোবারক। কিন্তু হইলে ভাইয়া ভাইবা তোমাদেরকে আমি হইলে বেটার। প্রিপেয়ার করেই পাঠাবো, তোমাদেরকে আমি 100% প্রিপেয়ার করে পাঠাবো। এনডিসি তে না হোক সেন্ট জোসেফে তো হবে, সেখানে না হোক গ্রেগরিতে তো হবে। তো তোমাদেরকে আমি 100% প্রিপেয়ার করেই পাঠাবো। ভাই গ্রেগরি কি ভালো কলেজ? আহ ওগুলা অনেক ডিসিপ্লিন থাকতে হয়, সোজা কথায়। ঠিক আছে, পড়াশোনা হয়, দ্যাটস ইট। আমি গ্রেগরিতে একবার সেন্ট গেছিলাম, আমি জোসেফে তো থিয়েটার করতাম সেন্ট তো। জোসেফ তো মানে চান্স পাওয়া আরো কঠিন। এই যে আসা, আমি বলছি পেরিওডিক টপিকের সবগুলা মুখস্থ করা লাগবে না, 30-এর পরে কোনগুলা করা লাগবে
আমি অলরেডি দাগাই দিছি, তুমি রেকর্ডিংটা দেখে নিও। ভাই এই রেকর্ডিংটা কই পাবো? হায়ার মেথডটা তো পাই নাই। হায়ার ম্যাথটা মাত্রই ক্লাস শেষ করলাম ভাই, কেমনে পাবা? রেকর্ডিং তোমার গুগল ড্রাইভে আপলোড করতে হবে, তারপরে তোমাকে লিঙ্ক দিতে হবে, এগুলোর জন্য টাইম দেওয়া লাগবে। যেমন আমার 12টা ক্লাস আছে, আমি এই ক্লাসটা নিয়ে আমি দৌড় দিব ভার্সিটিতে। আচ্ছা, মিটিং আমাদেরকে বের করে দিতে পারে 3 মিনিটের মধ্যে, আমি শেষ করি। শেষ করতে না পারলে সমস্যা নেই, বাকিটা আমরা ফিজিক্সের সাথে বলে দিব। অধ্যায় 8-এর ধাতুর সক্রিয়তা সিরিজ, কিন্তু তাড়াহুড়া করে কোনো কিছু বাদ রাখবো না, প্যারা নিও না। আমি অধ্যায় 8 পর্যন্তই রাখি, সমস্যা নাই। কারণ যেমন আমি মৌখিকভাবে তোমাকে বলে দিতে পারি, অধ্যায় 9 লবণের প্রকৃতি কি রকম, কোনটা অ্যাসিডের বৈশিষ্ট্য কি, ক্ষারের বৈশিষ্ট্য কি, আর কোনটা শক্তিশালী অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড, তুমি এমনিতেই জানতে পারবা যখন আমার ক্র্যাক কেমিস্ট্রি ক্লাসগুলো দেখবা। অধ্যায় 11 A to Z সবকিছু পড়বা, A to Z সবকিছু পড়বা। এটার একটা বড় সমস্যা হচ্ছে এইটার পড়াগুলো মনে থাকে না। তারপর আমি আসতেছি, বলে দিব কোনটা কেমনে পড়বা। এই ক্লাস হয়তো সেটা সম্ভব হবে না, আমি আবার লিঙ্ক দিব সাথে সাথে তোমাকে, তোমরা তখন ঢুইকো। ভাই চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10, হ্যাঁ ওটা আলাদাভাবে বলতে হবে। ধাতু সক্রিয়তা সিরিজ, তারপরে অধ্যায় ভাই 12 তো চ্যাপ্টার 10 পুরোটাই নিয়ে একটু প্র্যাকটিক্যাল। টাইম নিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ, আমি জানি অধ্যায় 8-10-এ তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম। তো জি ভাই। 8টা বলে দেই। এই যে তাপের ভাই ওকে মানে বিক্রিয়া তাপের যে অঙ্ক আছে না, অঙ্কটা করে যায়, মানে সূত্রটা মুখস্থ করে 2-1টা অঙ্ক করে যায়। তারপরে আচ্ছা তড়িৎ ভাই। বিশ্লেষণ, তোমাকে তড়িৎ বিশ্লেষণ করতে বলবে না, তোমাকে জাস্ট বলবে যে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে, এই যে আমি প্রশ্নের কথাটা খেয়াল করো, যেটা বই থেকে আসছে, যে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে আমার ক্যাথোডে কি জমা হয়? সোডিয়াম ধাতু জমা হয় না? বা ক্যাথোডে কি যাবে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে, এই সোডিয়াম প্লাসটা যাবে। দ্যাটস ইট, প্রশ্ন এটাই পেরি ভাই, আর কিচ্ছু না। তারপরে যে লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস, তো অ্যানোডে কে যাবে? ক্যাথোডে যদি সোডিয়াম যায়, অ্যানোডে আমার কি হবে? ক্লোরিন গ্যাস জমা হবে, ক্লোরিন যাবে। ক্যাথোডে কি হবে? বিজারণ বিক্রিয়া হবে। অ্যানোডে কি হবে? জারণ বিক্রিয়া হবে। জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। তোমরা কি বুঝছো এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? জি ভাই। এই তড়িৎ MCQ বিশ্লেষণ টাই। থেকে বরঞ্চ বেঁচে গেছো। তারপরে গ্যালভানিক, আচ্ছা KCl ছাড়াও আবার সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, আরো একটা দুইটা ছিল আমি নাম ভুলে গেছি, এগুলো হচ্ছে লবণ সেতুতে ব্যবহার করা হয় লবণ হিসেবে। তোমাদের বইয়ে মনে হয় শুধু KCl আছে, তাই না? কাঁচ হ্যাঁ নলের মধ্যে ভাইয়া। যে KCl, পটাশিয়াম সালফেট আছে, সোডিয়াম সালফেট, আচ্ছা অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট বলতেছিলাম আমি, অ্যামোনিয়াম সালফেট, বাকিগুলো আমি ভুলে গেছি। এটা আমি পরের ক্লাসে তোমাকে দেখে জানাবো একটু। ঠিক আছে, এরকম 4টা 5টা লবণ আছে, যখন যেগুলো হচ্ছে লবণ সেতুতে ব্যবহার করা হয় লবণ হিসেবে আর কি, এই যে কাঁচ নলের মধ্যে। তো এখানেও সেম, ওইভাবে যে টাইপের প্রশ্ন হয় এখান থেকে ওই টাইপের প্রশ্ন আসবে। আর এখানে আমার ওই যে ধাতু সক্রিয়তা সিরিজটা কাজে লাগে, এটা তোমরা জানো তো যে কোনটা আগে যাবে? ওই সক্রিয়তা সিরিজের যে উপরের দিকে থাকে সে আগে যাবে। সেম আমার অ্যানায়নের ক্ষেত্রেও ক্যাটায়নের ক্ষেত্রেও, জাইসেলের ক্ষেত্রে পুরোটা মুখস্থ দিয়ে যাবে, পুরোটা মুখস্থ।